উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও। ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? 9,37,00,000 টাকা, 35 লক্ষ টাকা। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে। সো এই না এই হিসাব হবে না, টাকা মেরে দিয়েছে হাসনাত এবং সারসি জীবন ধরে এরকম কিছু কথা বলেছেন। আজকের ভিডিওটি আপনার খুবই চাঞ্চল্যকর হতে চলেছে, কেননা তিনি যে কথাগুলো উত্তর দিলেন, যে প্রশ্নগুলো ছুড়ে দিলেন, এরা যেভাবে হিসাব দিয়েছে ত্রাণের টাকা, ওইভাবে তারা হিসাব নিতে রাজি নন। এবং তিনি জানতে চান যে আমাদের অনেক আন্টিরা রয়েছেন যারা তাদের হাতের স্বর্ণ অলংকার তাদেরকে খুলে দিয়েছেন, কিন্তু এই স্বর্ণ অলংকার যে জায়গায় বিক্রি করা হয়েছে তার স্টেটমেন্ট তারা চায়, অর্থাৎ তার রসিদ তারা চায়। এবং যেভাবে যত টাকা ব্যাংকে আসছে প্রত্যেকটা জিনিসের স্টেটমেন্ট চাচ্ছে। তারা যেভাবে মুখোমুখি আসলে হিসাব দিয়েছে, এভাবে যে টাকা মেরে খায় তাও হয়তো বা কেউ জানতে পারবে না। এরকম কিছু প্রশ্ন তুলে ধরলেন। জীবনধর আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। প্রথমত হাসনাত এবং সারজিদের উপর কি রকম প্রশ্ন ছুড়ে দিলেন, আমরা তারেক রহমানের সেই কথাগুলো শুনবো এবং তারপর আমরা তাদের উত্তর শুনবো, অর্থাৎ কিভাবে তারা হিসাব দিয়েছিলেন। সো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। এত কোটি টাকা, প্রায় 12 কোটি প্লাস টাকা ত্রাণে উঠেছে, সে টাকা আসলে কি ব্যয় হয়েছে নাকি তাদের পকেটে ঢুকেছে? জীবনধর এটাই দেখার পালা। চলুন আমরা সেই ভিডিওটি দেখি, তাহলে সবকিছু ক্লিয়ার হতে পারবো কি প্রশ্ন ছুড়ে দিলেন। চলুন ভিডিওটি দেখা যাক। উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও। ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো যেটা বললাম, স্বর্ণের অলংকারগুলো কোথায় বিক্রি করা হয়েছে, সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ছোট একটা ব্যাংক নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিচ্ছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ। ত্রাণ চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে। ওরা না বেঁচে গেছে, উত্তরবঙ্গ বন্যা হওয়াতে বেঁচে গেছে। ওদের কপাল খুবই ভালো। আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ করে বিপ্লবের মালিক হয়ে গেছে। তেমনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহের ত্রাণ চুরি করে ওরা বেঁচে গেছে। কিভাবে বেঁচে গেছে? আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে, উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে। উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও। ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের মায়েরা বোনেরা কানের দুল খুলাই দিয়েছিল, নাক ফুল খুলে দিয়েছিল, হাতের চুড়ি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য। এই নাক ফুলগুলো, এই স্বর্ণ অলংকারগুলো কোন জায়গায় বিক্রি করেছো? সেই বিক্রির রসিদগুলো দাও। সেগুলো বিক্রি করে ব্যাংকে রাখ। 1 নাম্বার গেল। 2 নাম্বার, অনলাইনে আসা টাকাগুলো তোমরা সেই কালেকশনের জন্য সমন্বিত যোগফলের টাকাগুলোর কালেকশন, এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো যেটা বললাম, স্বর্ণের অলংকারগুলো কোথায় বিক্রি করা হয়েছে, সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ছোট একটা ব্যাংক নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিচ্ছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ। অনেকে বলবে, এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি মনে করেন এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই, এটা কি সত্য? বলেন আপনারা। তাহলে এই যে ভাই, বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে, রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো, সমস্যা কি? তা তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা, কিন্তু একবার বলে খুলবা, একবারে বলে খুলো না, তাই না? এবারে এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকম ভাবে হচ্ছে। আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো, তাহলে দেখবেন এই অসুস্থদের দেখাশোনার জন্য বিএনপি, জামাত সবাই মিলে মন খুলে টাকা ঢেলে দিত। কিন্তু যখন বলতেছে যে এরা তো নিজেরাই, আমি একটা প্রমাণ দিচ্ছি। আমি একটা উপদেষ্টাকে মেসেজ করেছিলাম যে আমরা রান্না করা খাবার দিচ্ছি, আমাদেরকে কয়েক বস্তা চাল দেন। উপদেষ্টা শর্ত দিয়েছে কি জানেন? যে আমরাই একটা রাজনৈতিক দল করব, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন? তাহলে আমি আপনাদেরকে চাল দিব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাংবাদিক ভাই কাছে আসবেন, শুধু আমি গোপনীয়তা রক্ষা করবো। কে আসবেন? আসেন। এই যে আমাদের 1 ট্রাক খাবার দেওয়া যাবে কি? আমরা 1 ট্রাক জমা করেছি অলরেডি। স্যার লিখছে বাকের ভাই, লুৎফর ভাইকে নকেন, আমাকে দেবে, তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা আমাকে না বলে। এরপরে লিখছে দেখেন, দল গঠন করলে আসবেন। এই শর্তটা সঠিক কিনা বলেন? সঠিক কিনা?
না না, এটা লিখছে কিনা? লিখছে, লিখছে। আপনাদের একটু হালকা করে দেখালাম, ছবি তোলার সুযোগ দিচ্ছি না। দেখেন, তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি, সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না। আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ, আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের আহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ, আপনাদের এই রাজনৈতিক অভিলাষের কারণে আপনারা যে জেলায় জেলায় হানিমুন করছেন, আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না। আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো, আপনারা আন্দোলনে আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করবেন। আমার কাছে যে প্রশ্ন, আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন, মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন, কিন্তু হাসিনা পালাইছে, এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এখন হলো মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য। ঠিক আছে, এই দিনটার জন্য আসলে সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে, এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে, এটা তো এরকম কোনো টাকা না। এখানে একটা 5 বছরের বাচ্চার ব্যাংকের 1 টাকা 2 টাকার পয়সাগুলোও ছিল, 5 টাকা 10 টাকা নোটও ছিল, 20 টাকা 100 টাকা নোটও ছিল। দেখা গিয়েছে যে 1 কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে, সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় 2 বস্তা 3 বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল। ইভেন কয়েনই 1 বস্তার মতো ছিল এরকম, যেগুলো কাউন্ট করা হয়নি, পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে। তো এই যে টাকাগুলো, আমরা কেউ হলে থাকি, কেউ মেসে থাকি, কেউ হোস্টেলে থাকে, অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা, এই কারণে আমরা ব্যাংকে রেখেছি। কে কে ছিল? আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল, আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন, এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে। 6,91,51,213 টাকা। এই যে টাকাটি বেড়েছে, এই টাকাটি কোন জায়গা থেকে আসছে? 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি 4 তারিখ। এই 4 তারিখের পরবর্তী সময়ে 10 তারিখ যখন অডিট শুরু হয়, এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে, 4 লাখ টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে, যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি, ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে, সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে। এখন দেখেন, বিভিন্ন নামে আসছে, কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না, এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে, দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে। তৃতীয়ত, আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে, অনেকে স্ক্র্যাপ দিয়েছে, গহনা দিয়েছে, এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে, এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে। চতুর্থত, আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে, কয়েন, এই কয়েনের টাকাটা, পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি, সেই কয়েনের টাকাটা আপনারা যদি চান, আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে, যে আমরা কয়েন থেকে কত টাকা পেয়েছি। এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে 2 লক্ষ টাকারও বেশি, একদম এক্সাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন। 2 লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 9,91,00,000 টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট 60 লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে, এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি, এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি, এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ওকে ভাই।
দর্শক, তারেক রহমানের কথা শুনে অনেকের কিন্তু ক্ষিপ্ত হওয়া কথা, অনেক রাগ ওঠা কথা, কিন্তু আপনি যে চিন্তা করেন তিনি ব্যক্তিটার কথা ভালোই বলতেছেন। কেননা এমনি মুখোমুখি হিসাব লিখে এনে হিসাব দিলে তো আর হবে না, সবকিছুর স্টেটমেন্ট নিয়ে এসে কথা বলতে হবে। কেননা এখানে কোটি কোটি টাকার মানুষের আবেগ এখানে জড়িয়ে রয়েছে, টাকা কোথায় গেল সবকিছুর হিসাব দরকার। কেননা তাদেরকে সবাই বিশ্বাস করেছে, তাদের হাতে উঠাই দিয়েছে, কিন্তু তাদের বর্তমানে বিহেভিয়ার, বর্তমানে সমন্বয়করা রয়েছে, তাদের বিহেভিয়ার অন্যরকম হয়ে গেছে, কিন্তু এই জন্য তিনি বিভিন্ন প্রতিবাদ করতেছে তারেক রহমান। তো আপনাদের এই ব্যাপারটা কি মন্তব্য? সকল হিসাব যেন পাই টু পাই দেওয়া হয় মিডিয়ার সামনে, নয়তো আসলে সমালোচনা হবে, কিন্তু সমালোচনা হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যদি সৎ থাকতে চায় তাহলে এটাই বোঝা গেল যে হাসনাত এবং সারজিৎকে সঠিকভাবে কোথায় কত টাকা কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সকল কিছু জরিপ করে সকল কিছু রাখতে হবে, এবং এই স্টেটমেন্টগুলো একদিন প্রেস ব্রিফিং করে সেটা জানাই দিতে হবে। তাহলে হয়তো বাংলাদেশের মানুষ সকল কিছু বিশ্বাস করতে বাধ্য হবে। তার বক্তব্য মতে আপনারা কি একমত কিনা তারেক রহমান? অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।